রামিসা শিশু জি ঘটনাটি আপনি দেখুন, একটা দাবি উঠল সকল জায়গা থেকে, শরিয়া আইন আনতে হবে এবং লোক সম্মুখে ফাঁসি দিতে হবে। এই যে এই দাবিটা, এটা যত বেশি আবেগতাড়িত তত বেশি লজিক্যাল না। আজকে এই যে আমাদের হতাশা যে আমরা যা চেয়েছি তা হলো না, কেবল একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলো, একটা দলের বদলে আরেকটা দল আসলো, চেয়ারটা একই রইল, ব্যক্তিটা পরিবর্তিত হলো। এটা তো আসলে আমরা রামিসা শিশু জি ঘটনাটি আপনি দেখুন, একটা দাবি উঠল সকল জায়গা থেকে, শরিয়া আইন আনতে হবে এবং লোক সম্মুখে ফাঁসি দিতে হবে। এই যে এই দাবিটা, এটা যত বেশি আবেগতাড়িত তত বেশি লজিক্যাল না। শরিয়া আইন আছে এমন বহু দেশ উদাহরণ দিয়ে দেখানো যায় যেখানে এই ধরনের সহিংসতা, নৃশংসতার মাত্রা যথেষ্ট উচ্চ। আবার নর্ডিক কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব এই ধরনের সহিংসতার মাত্রা প্রায় নাই বললেই চলে। কিন্তু সেখানে তো শরিয়া আইন নাই, ইভেন মৃত্যুদণ্ডও নাই। সেখানে দৃশ্যমানভাবে কাউকে ফাঁসি দিতে হবে এটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, সো আমরা যতটা আবেগ ড্রিভেন, যেটা আপনি বলছেন, অ্যাবসলিউটলি ততটা নলেজ ড্রিভেন না। আপনি আমাকে বলেন মান্না ভাই, আমি যখন বিলেতে পড়াশোনা করেছি, আন্ডারগ্রাউন্ড দিয়ে যখন আমরা যেতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, প্রত্যেকের হাতে একটা বই থাকতো। সেটা নোভেল হতে পারে, সেটা কবিতার বই হতে পারে, কিংবা সেটা কোনো হয়তো কাঠখোট্টা প্রবন্ধ হতে পারে। আর যার হাতে বই নেই তার হাতে নিউজ পেপারটা থাকতো। আপনি বাংলাদেশে গণপরিবহনে যদি ওঠেন, আমি উঠেই বলছি আপনাকে, বই তো দূরের কথা, আপনি কারো হাতে পত্রিকাও পাবেন না, পত্রিকাও পাবেন না। এবং যত সময় যাচ্ছে আমি তত দেখতে পাচ্ছি এই দেশের মানুষের মধ্যে অস্থিরতা, অসহিষ্ণুতা, আবেগের চরম একটা পর্যায়ে পৌঁছে যাওয়া দ্রুত, এগুলো অনেক বাড়ছে। আমি দুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে বিংশ শতকের শুরুর দিকে ইউরোপে এই ধরনের, আমেরিকায় এই ধরনের অতিরিক্ত আবেগ ড্রিভেন আচরণ লক্ষ্য করা গেছে ম্যাস পিপলের মধ্যে। তো পরীক্ষা করে দেখা গেছে যে লেড বা সীসার পরিমাণ যখন তাদের শরীরের ভেতরে বেড়ে যায়, বেড়ে গেছে বিভিন্ন কল কারখানা প্রযুক্তির উৎকর্ষের ফলে, এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশে আর্সেনিক, লেড এবং আরেকটা কোন কেমিক্যালের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই তিনটার মাত্রাতিরিক্ত উপাদান মানব দেহে পাওয়া গেছে। হ্যাঁ, এবং সে আর্টিকেলটার মধ্যে একদম ইয়ে করে বলছিল যে ২০ বছর নাকি এই সময়টা, এই ধাতুগুলো বা এই কেমিক্যালগুলো যদি শরীরে একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি থাকে দীর্ঘ সময়, ২০ বছরের মতো, তখন একটা এরকম ভয়াবহ রকম অসহিষ্ণু একটা প্রজন্ম তৈরি হয়। সো বাংলাদেশে এই ব্যাপারগুলোতে রিসার্চ হওয়া, আমরা যত দ্রুত ফাঁসি চাই, কল্লা চাই, মারতে চাই, মব করি, যেটাকে আমরা কি বলবো, গণপিটুনি দিয়ে মানুষকে দ্রুত মেরে ফেলা, হ্যাঁ, এই যে একটা জিঘাংসা মানুষের মধ্যে, এবং আরেক দল ভিডিও করতে থাকা, এই সমাধানগুলো আমরা যত দ্রুত বলতে পারি, আমরা কিন্তু সমস্যার গভীরে যেতে খুব আগ্রহী না। আমাদের গবেষণায় বরাদ্দ কতটুকু আপনি আমাকে বলেন। এই যে বাজেটগুলো আসে, আমরা ফ্লাইওভারে বরাদ্দ কত দেখি, মেট্রো রেলে বরাদ্দ কত দেখি, মেগা প্রকল্পগুলোর কথা বলছি, জাস্ট অ্যান এক্সাম্পল, ফ্লাইওভার এন্ড মেট্রো রেল, এগুলো প্রয়োজন আছে, প্রয়োজন নেই তা নয়, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় গবেষণায় আমরা কত টাকা বরাদ্দ রাখি? কমে গেছে, পরিবারের বহু লেখালেখি হয়েছে এর মধ্যে, তাই না? এক একটা বাজেট ৯ লক্ষ কোটি টাকা। পভার্টি অফ ফিলোসফি পুরো দেশকে ও এখন মাই গাইড গড, করছে। আনথিঙ্কেবল। আজকে এই যে আমাদের হতাশা যে আমরা যা চেয়েছি তা হলো না, কেবল একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলো, একটা দলের বদলে আরেকটা দল আসলো, চেয়ারটা একই রইল, ব্যক্তিটা পরিবর্তিত হলো। এটা তো আসলে আমরা চাইনি। ১৫০০ মানুষ প্রাণ দিল, ২০,০০০-এর ওপরে আহত হলো, পঙ্গু হলো, চোখ হারালো,
এর বিনিময়ে আসলে একটি দলের বদলে আরেকটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল, এটুকুই পরিবর্তন। আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মধ্যে তীব্র হতাশা, আমি হতাশা দেখি। ধরুন নতুন সরকার শপথ নেবার পর ৩ মাস পার হলো, সংসদের একটি প্রায় ১.৫ মাসের অধিবেশন আমরা অতিক্রম করলাম। আমার কাছে মনে হয়েছে এর আগে ১৮ সালের পার্লামেন্টে আমি যা দেখেছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি গৃহপালিত বিরোধী দল, একই রকমভাবে আমি এই সংসদেও দেখতে পাচ্ছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি অনুগত বিরোধী দল। এবং আমি যদি বলি বিরোধী দল বা বিরোধী কণ্ঠ হিসেবে এনসিপি যতটা সোচ্চার, আমি কিন্তু জামাতকে সেরকম ভূমিকা রাখতে দেখছি না। এটা হতে পারে যে দীর্ঘদিনের বিএনপির সঙ্গে পথ চলার তাদের যে অভ্যস্ততা, সেখান থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে সংসদে প্রতিষ্ঠা করবার জন্যে যেই ধরনের চিন্তা এবং যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, জামাতের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। সে কারণেই দেখুন, ধরুন বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, সেটা নিয়ে আমি ছাড়া কথা বলবার মতন আমি আর কোনো সংসদ সদস্যকে পেলাম না। আপনি নোটিশ দিয়েছিলেন? আমি নোটিশ দিতে পারবো না তো মান্না ভাই। দিতে হলে আমাকে আরো ৫ জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে সেখানে। সেই স্বাক্ষরটাকে করেন? সেই স্বাক্ষর তো আমি পাবো না। সো আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই সংসদটা ঠিক আগের সংসদেরই একটা ধারাবাহিকতা, শুধু দল পরিবর্তন হয়েছে, মুখ পরিবর্তন হয়েছে। এবং যে অধ্যাদেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আপনি যে প্রশ্নটি করছেন, ধরুন গুম অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো যখন একপাশে সরে যায়, বলা হয় যে আমরা এটাকে নতুন করে আনবো, আমাদের পূর্ব অভিজ্ঞতা তো আমাদেরকে মানে আস্থা দেয় না। অতীতে আমরা তো দেখেছি বিচার বিভাগের স্বাধীনতা, আওয়ামী লীগ এসছে, বিএনপি এসছে, আবার আওয়ামী লীগ এসছে, আবার বিএনপি এসছে, বিচার বিভাগ তো স্বাধীন হয় নাই। সুতরাং এই সরকার নতুন করে সেই অধ্যাদেশটি আনবে, এই আস্থা তো আমি পাই না। আচ্ছা, সচিবালয়ের বিষয়টা কি বলবেন? সচিবালয় তো তারা প্রতিষ্ঠা করার মধ্যে মানে এক ধরনের উদ্বোধন টাইপের ব্যাপারটা হয়ে গেছিল, বৃষ্টি খাওয়া হয়ে গেছিল, একদম একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আছে। এবং আমি আপনাকে বলি, আমাদের অনেকগুলো জেলায় কিন্তু এই মুহূর্তে জেলা জজ নাই, সেশন জজ নাই। কেন নাই? কারণ আমাদের যে অধ্যাদেশটা যেটা সুপ্রিম কোর্ট থেকে জারি হয়ে এসছে, সেটা অনুযায়ী সরকারের কিন্তু নিয়োগ, বদলি, পদোন্নতি, পদায়নের আর কোনো ক্ষমতা থাকবার কথা না। এটা সুপ্রিম কোর্টের একক ক্ষমতায় হবার কথা, লোয়ার জুডিশিয়ারির যে অ্যাপয়েন্টমেন্ট এবং সবকিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, রেকমেন্ড করা হচ্ছে অমুককে অমুক জায়গায় জেলা জজ করা হোক, সেশন কোর্টে অমুককে দেয়া হোক। বর্তমান চিফ জাস্টিস খুবই রাইটলি তিনি এই পদায়নটা করছেন না, কারণ তিনি বলছেন যে এটা তো শুধুমাত্র সুপ্রিম কোর্টের একক এখতিয়ার, এখানে তো নির্বাহী বিভাগ কথা বলতে পারে না, আইন মন্ত্রণালয় কথা বলতে পারে না, কিন্তু সেটা বলছে। সো এই যে একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আছি। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যে একজন কর্মকর্তা মন্ত্রী পর্যায়ের, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা মানছেন না কেন, আগে তো তখন মানলেন। তারা বলছে দেখেন, এখন যেরকম আপনারা মাঝে মাঝে বলেন যে পার্টি বিউরোক্রেসি বা পার্টি অলিগার্কির মতো হয়ে যায়, তখন হয়তো জুডিশিয়ার একটা অলিগার্কি হয়ে যাবে। মানে তারা চাইছেন যে এটার উপরে মানে একটা সুপ্রিমেসি থাকতে হবে, দি জুডিশিয়ারি অফ এক্সিকিউটিভস ওভার দি জুডিশিয়ারি। এটা তো চিরজীবনেরই একটা লড়াই, যে আমলাতন্ত্র জিতবে না বিচার বিভাগ জিতবে। সে কারণে আপনি দেখবেন সরকারগুলো যেহেতু আমলাতন্ত্রের উপর বিচার বিভাগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল, আমলাতন্ত্রের বরাদ্দ বাজেটে সবসময় দেখবেন অনেক বেশি। আমাদের বিচার বিভাগের বরাদ্দ কিন্তু অতি অপ্রতুল। কিন্তু বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তখন কিন্তু বিচার বিভাগের ঘাড়েই বন্দুকটা রাখতে হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল বলেন, তখনও বিচার বিভাগের ঘাড়েই বন্দুক ওঠে। বিচারকদের বয়স বাড়িয়ে একজন বিশেষ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবার যেই চক্রান্ত, তখনও কিন্তু বিচার বিভাগকেই ব্যবহার করতে হয়। সো বড় বিপদে পড়লে তখন বিচার বিভাগের প্রয়োজন হয়, কিন্তু ডে টু ডে লাইফে তো নির্বাহী বিভাগের ভূমিকা অনেক বেশি। সে কারণেই আমলাদের সঙ্গে বিচার বিভাগের জুডিশিয়ারির সব সময় একটা দ্বন্দ্ব থাকে এবং আমলাদের সাথে আমলাদের সঙ্গে থাকে, সব সময় থাকে।